নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, প্রশান্ত কিশোর আবারও কিন্তু একদম সরাসরি রাজনীতিতে উঠে আসছেন নতুন ভাবে জনপ্রতিনিধি হিসাবে। তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, তেমন একটা খবর এই মুহূর্তে গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে। তার কারণ, বিহারে তিনি যেভাবে তার দল নিয়ে পর্যদস্তু হয়েছিলেন, আমরা দেখতে পেয়েছিলাম গত নভেম্বর মাসে এইরকম কথা শুনতে হয়েছিল রাজনীতিতে, প্রশান্ত তো একদমই কিশোর। তো সেই রকম জায়গাটা অবশ্যই আমরা দেখতে পেয়েছিলাম যে ধাক্কা খেতে হয়েছিল প্রশান্ত কিশোরের এত বছরের এত এক্সপেরিয়েন্স সবকিছুকে। এবং বিহারের রাজনীতি তিনি বুঝতে পারেননি, সেই রকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। একদম শূন্য শূন্য আসন তিনি পেয়েছিলেন। তো সেই ক্ষেত্রে একদম সরাসরি সম্পূর্ণ ধাক্কা। এবং তারপর থেকে প্রশান্ত কিশোর সম্বন্ধে আমরা যখনই প্রতিবেদন তৈরি করেছি, আপনারাও একই কথা লিখেছেন যে নিজে কিছু ফল করতে পারে না, তার আবার কথা আমরা শুনবো কিনা। এই মুহূর্তে যে জায়গাটা তৈরি হয়েছে যে নিজে কিন্তু ফল করতে পারছেন প্রশান্ত কিশোর। এবং অবশ্যই দের আয় পর দরুস্ত আয়। তো সেই রকম একদম সরাসরি প্রশান্ত কিশোরের রাজনৈতিক জীবনটা হয়তো এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে। তার কারণ, বাকিপুর যে বিধানসভা কেন্দ্র, বিহারে উপনির্বাচন হলো, উপনির্বাচনটা হয়ে গিয়েছে অলরেডি। এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি 30 জুলাই বৃহস্পতিবার নির্বাচন হয়েছে। তো সেই নির্বাচনে টোটাল ভোট পড়েছে 1,30,000। 1,30,000 একটা বাই ইলেকশনের জন্য যথেষ্ট ভোট। এবং সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই যেটা এক্সিট পোল বেরিয়ে আসছে, এক্সিট পোল অবশ্যই গুরুত্বপূর্ণ। তার কারণ গত কয়েকটা নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি ম্যাক্সিমাম এক্সিট পোল কিন্তু সম্পূর্ণভাবে মিলেই গিয়েছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই মুহূর্তে যে এক্সিট পোল বেরিয়ে আসছে, সেই এক্সিট পোল কিন্তু অবশ্যই বলছে যে বিহারে এবার অন্তত জনসুরাজ দল, তাদের পক্ষ থেকে একজন সরাসরি প্রশান্ত কিশোর, তিনি জনসুরাজ দলদের পক্ষ থেকে যাচ্ছেন বিধানসভায়। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা হয়তো ভাববেন যে এই বাই ইলেকশনের কি গুরুত্ব থাকতে পারে, সম্পূর্ণটা অবশ্যই আপনাদের সামনে বলবো। এই বাই ইলেকশনের কেন এতটা গুরুত্ব এবং এই রেজাল্টটা কিভাবে বদলে যেতে পারে। সাধারণত আমরা দেখি বাই ইলেকশনে রাজ্যের যারা শাসক দল তারাই জিতে যায়, কিন্তু এই ক্ষেত্রে কেন রেজাল্টটা এতটা ধাক্কা খাচ্ছে, কোন পয়েন্টের উপর ভিত্তি করে প্রশান্ত কিশোরের জয় একদম সরাসরি নিশ্চিত, সেটাই মুহূর্তে ধরে নেওয়া যায়, অবশ্যই আপনাদের জানাবো। তার আগে অবশ্যই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের আবেদন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই জয়েন বাটন ক্লিক করে মেম্বারশিপ নিতে পারেন। আপনাদের জানাই এই মুহূর্তে যে একদম প্রশান্ত কিশোর সম্পূর্ণভাবে পর্যদস্ত হয়ে গিয়েছিলেন। তার সমস্ত স্ট্র্যাটেজি ফেল করেছিল, তার সমস্ত এক্সপিরিয়েন্স ফেল করেছিল। এগুলো আমরা দেখতে পেয়েছিলাম। তিনি 2022 সাল থেকে একদম পুরো বিহারটাকে পায়ে হেঁটে চষে ফেলেছিলেন। কিন্তু তারপরেও 2025 সালের নির্বাচনে আমরা দেখতে পাই যে একদম ধাক্কা। এবং সেখান থেকেই তিনি আবারও প্রস্তুতি শুরু করেছিলেন, আবারও তিনি নতুন ভাবে পথ চলা শুরু করেছিলেন। এবং প্রথমবার নির্বাচনে নিজে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেন প্রশান্ত কিশোর। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এবং জনসুরাজ দল বলতেই কিন্তু প্রশান্ত কিশোর, সেখানে খুব গুরুত্বপূর্ণ অন্য কোনো নেতা যে আছেন তেমন পরিচিত মুখ তেমন ছিলেন না। তো সেই ক্ষেত্রে একদম তিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবং যেটা 2025 সালে প্রশ্ন ছিল যে নিজে কেন প্রশান্ত কিশোর প্রতিদ্বন্দ্বিতা করছেন না, কোনো সিটেই কেন তিনি নিজে লড়াই করলেন না, তো সেটার উত্তর হিসেবে এইবারে কিন্তু একদম বাকিপুর থেকে তিনি লড়েছিলেন। এবং সেটা কেন সিটটা ফাঁকা হয়েছিল আপনাদের যদি মনে থাকে, সেখান থেকে নিতিন নবীন, বিজেপির বর্তমানে সর্বভারতীয় সভাপতি, তিনি সেখান থেকে বিধায়ক হিসেবে উঠে এসেছিলেন, জিতেছিলেন। কিন্তু তিনি যেহেতু পরবর্তীতে রাজ্যসভায় চলে যান, তাই সেই ক্ষেত্রে একই ব্যক্তি রাজ্যসভা এবং বিধানসভার মেম্বার থাকতে পারেন না। তাই সেইখান থেকেই তিনি কিন্তু তার পদ থেকে ইস্তফা দেন এবং ইস্তফা দিতেই পদটা ফাঁকা হয়ে যায়, অর্থাৎ বিধায়ক পদটা। তো সেখানেই কিন্তু গুরুত্বপূর্ণভাবে আবার নির্বাচন এবং বাই ইলেকশনে প্রশান্ত কিশোরের দল থেকে ঠিক করা হয় প্রশান্ত কিশোর এবার নিজে লড়াইটা করবেন। এবং সেখানেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে নীরজ কুমার সিনহা, তিনি বিজেপির তরফ থেকে লড়াই করেছেন এবং রেখা কুমারী গুপ্তা, তিনি আরজেডির তরফ থেকে লড়াই করেছেন, অর্থাৎ লালু প্রসাদ যাদবের দল থেকে। এবং সেখান থেকে প্রশান্ত কিশোর জনসুরাজ দল, তিনি নিজেই লড়াই করেছিলেন। তো এই যে বাকিপুর ইলেকশনটা হলো, বাই ইলেকশনটা, সেটা কিসের ভিত্তিতে? বাকিপুর জায়গাটা হচ্ছে বিহারের অন্যতম একটা বর্ধিষ্ণু এলাকা এবং সেখানে শিক্ষিত মানুষ এবং ধনী মানুষের সবচেয়ে বেশি আনাগোনা রয়েছে, সবচেয়ে বেশি বাস রয়েছে এবং তারাই কিন্তু সেখানকার ভোটার। তাই সেখানে প্রশান্ত কিশোর নিজে যখন লড়াইটা করছেন, অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি সেই মুভটা আমরা দেখতে পেয়েছিলাম। এবং তখন আমরা সেটা নিয়ে খুব একটা মাথা ঘামাইনি, কারণ প্রশান্ত কিশোরের যা ট্র্যাক রেকর্ড, অন্তত ভোটের বাক্সে তিনি স্ট্র্যাটেজিস্ট হিসেবে বিভিন্ন দলকে জিতিয়েছেন। সেটা জেডিইউ হতে পারে বিহারে,
এবং তৃণমূল কংগ্রেস হতে পারে পশ্চিমবঙ্গে এবং একদম বিজেপি হতে পারে সারা ভারতবর্ষের ক্ষেত্রে 2014 সালে। তো সেগুলো আমরা দেখতে পেয়েছি, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিনি নিজে যখন লড়াই করছেন তখন ধাক্কা খাচ্ছেন। তো সেখান থেকে এই মুহূর্তে যা রিপোর্ট বেরিয়ে আসছে এক্সিট পোলে, সেটা কিন্তু ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে একদম প্রথম উঠে আসছেন প্রশান্ত কিশোর, এবং তিনি 52% ভোট পেতে পারেন, এবং তার থেকে 55%, অর্থাৎ 1,30,000 যে ভোট পড়েছে তার মধ্যে 65 থেকে 70,000 ভোট প্রশান্ত কিশোর পাবেন। এবং তার সঙ্গে নীরজ কুমার সিনহা, তিনি 50 থেকে 54,000 ভোট পেতে পারেন, আরো কমও পেতে পারেন, অর্থাৎ 38 to 42% ভোট তিনি পেতে পারেন। এবং রেখা কুমারী গুপ্তা খুব কম ভোট, একদম সরাসরি 6,000 মতন ভোট পেতে পারেন, সেটা 5%, টোটাল ভোটের 5%। সুতরাং এটা দুমুখী লড়াই, একদম দুমুখী লড়াই। জনসুরাজ দল এবং তার সঙ্গে বিজেপি, এই দুটো দলের মধ্যে লড়াই, এবং সেখানে একদম সরাসরি প্রশান্ত কিশোর কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে একদম সরাসরি 243 জনের বিধানসভায় একা একটা দল থেকে তিনি উঠে যাচ্ছেন। অনেকেই কিন্তু মনে করছেন যে পশ্চিমবঙ্গ বিধানসভায় যেমন দেখা গিয়েছিল যে একজন বিধায়ক একদম ছিলেন 2021 থেকে 2026 সাল পর্যন্ত আইএসএফ এর তরফ থেকে, নওশাদ সিদ্দিকী, এবং তিনি নিজেই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন সরকার বিরোধিতা করার ক্ষেত্রে। তো সেরকম একটা প্রেক্ষিত কিন্তু অবশ্যই প্রশান্ত কিশোর এই মুহূর্তে তৈরি করতে পারেন, এবং অবশ্যই নিজে যেহেতু তিনি যাচ্ছেন বিধানসভায়, সেই জায়গাটা মোটামুটি এক্সিট পোল যা বলছে তাতে অবশ্যই প্রস্তুত হয়ে গিয়েছে। একটা এক্সিট পোল নয়, বিভিন্ন এক্সিট পোল তাই বলছে। তো তিনি কিন্তু সরকার বিরোধিতা করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবেন। এরকম পর্যায়ে কিন্তু হতে পারে যে 2023-এর ইলেকশনে প্রশান্ত কিশোরের দল হয়ে যেতে পারে একদম সরাসরি দ্বিতীয় পর্যায়ের দল, অর্থাৎ একদম সরাসরি প্রথম পর্যায়ে চলে যাবে, তিনিই সরকার তৈরি করবে। সেরকম আমাদের দেশের রাজনীতিতে খুব কম হয়েছে, তামিলনাড়ুর ক্ষেত্রে টিভিকে দলের ক্ষেত্রে হলো, কিন্তু একদম সরাসরি প্রশান্ত কিশোর যে জায়গা থেকে শুরু করছেন সেটা কিন্তু একটা অলরেডি বাকিপুর এই জায়গাটাকে তাকে তৈরি করে দিচ্ছে, তেমন একটা ফলাফল উঠে আসছে। এবং প্রশান্ত কিশোর মার্জিন, অনেক বেশি মার্জিনে তিনি জিততে পারেন, এবং জয়ের ব্যবধান 20,000 থেকে 30,000 হতে পারে। একটা বাই ইলেকশনে 20,000 ব্যবধান যদি কেউ জিততে পারেন যথেষ্ট। তো সেই জায়গাটা প্রশান্ত কিশোর তৈরি করতে পারছেন। এবার গুরুত্বপূর্ণটা হচ্ছে যে কেন এই যে ফলাফল বিহারে এত পরিমাণ ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টি একদম সবাইকে চমক দিয়ে এলো তারা ক্ষমতায়, কিন্তু তারপরে একটা বাই ইলেকশনে কেন শাসক পক্ষ জিততে পারবে না, সেটা এই মুহূর্তে আলোচনার মূল যে জায়গাটা, সেটা কিন্তু বিহারে আবারও সম্রাট চৌধুরীর যখন থেকে আমল শুরু হয়েছে, নীতিশ কুমার সরকার চলে গেলেন এবং সম্রাট চৌধুরী সরকার, বলতে গেলে একই সরকার, কিন্তু অবশ্যই বিজেপি শাসিত এই মুহূর্তে সরকার চলছে। তো সেই ক্ষেত্রে একদম সরাসরি কিন্তু আবারও অনেকেই বলছেন যে বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে বিহারে। বিহারের যে পরিবেশ ছিল নীতিশ কুমারের সময়, সেটা কিন্তু এখন আর নেই, এবং সেখান থেকেই মানুষের মধ্যে একটা অসন্তোষের জায়গা তৈরি হয়েছে। এবং সেইখান থেকেই আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি বিহারে গুলি পর্যন্ত চলেছে, AK-47 চলেছে, এবং সেটা রিসেন্ট ঘটনা। এবং রিসেন্ট ঘটনার যে একটা প্রভাব ভোটের ক্ষেত্রেও পড়তে, সেটা তো অনস্বীকার্য। এবং ইয়াং ভোটার তো রয়েছে, এবং বাকিপুর যেহেতু একটা শিক্ষিত জায়গা, আপনাদের বললাম বর্ধিষ্ণু জায়গা, তো সেখানকার ভোটাররা, ইয়াং ভোটাররা, তারা ভেবেচিন্তে তাদের সঠিক প্রার্থীকেই বেছে নেবেন, তেমনই কিন্তু অনেকে মনে করছেন। এবং শক্ত একজন বিরোধী, যেহেতু প্রশান্ত কিশোর নিজে লড়াইটা করছেন, সেহেতু শক্ত একজন বিরোধী তারাও চাইছে এই মুহূর্তে একদম সরাসরি যাতে বিহার বিধানসভায় একদম আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে, বিরোধীদের মুখ হিসেবেও যাতে অবশ্যই একটা কথা উঠে আসে। আরজেডি বিধায়করা খুব বেশি যে বিরোধিতা করতে পারছে তেমন খবর কিন্তু উঠে আসে না বিহারকে নিয়ে। তো সেই ক্ষেত্রে প্রশান্ত কিশোর একটা অল্টারনেটিভ হতে পারেন, অবশ্যই একদম ইয়াং ভোটারদের অল্টারনেটিভ, যাদের উপর AK-47 চলছে। কয়েকদিন আগে আপনাদের খবর জানিয়েছিলাম যে আমরা হঠাৎ করেই একজন জনসেবক, তিনি এনজিওর সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তাকে হঠাৎ করে এনকাউন্টার করে দেওয়া হয়। পঙ্কজ ত্রিপাঠী, যিনি সিনেমা করেন, অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী, তার ভাই অত্যন্ত ঘায়েল হন সন্ত্রাসবাদী দ্বারা। অর্থাৎ কোথাও একটা জঙ্গল রাজের পরিবেশ আবারও বিহারকে কেন্দ্র করে সেরকম খবর উঠে আসে। তো সেখানে একজন বিরোধী আসনে যদি একদম শিক্ষিত মানুষ যান, একজন পরিচিত মানুষ যান, যার যাওয়াটা দরকার, যিনি বিধায়ক হলে মানুষের কথা তুলে ফেলতে পারবেন, সেই জায়গাটা কিন্তু মানুষ এই মুহূর্তে প্রশান্ত কিশোরকে চাইছেন।
তাই অবশ্যই যে এক্সিট পোলের রেজাল্ট বেরিয়ে এলো অবশ্যই আপনাদের জানালাম। এক্সিট পোল শেষ কথা বলেন আমরা জানি, তবে বাই ইলেকশনের ক্ষেত্রে যখন এক্সিট পোল এই ধরনের রেজাল্ট দেয়, অর্থাৎ এক্সিট পোলে এই ধরনের বিষয়টা বেরিয়ে আসে, তখন অবশ্যই কিন্তু সেটাই কোথাও গিয়ে ঘটতে চলেছে। আগামী 3 আগস্ট রেজাল্ট বেরোবে, সেটা বলাই যায় এই মুহূর্তে। অবশ্যই আমরা তাকিয়ে থাকবো, সেই নিয়ে খবর প্রস্তুত করবো। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।